প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম এবং এখানে উপস্থিত সকল ভক্তিমতী মায়েকে জানাই আমার আনন্দিত জয়গুরু। প্রতি বছরের মতোই আমাদের এবারও ভাদ্র পরিক্রমার যে আমরা উপযোজনার পক্ষ থেকে ঠাকুরের যে জন্মবার্ষিকী মানে জন্ম শতবার্ষিকী যে অনুষ্ঠান পরিপালন করি সেটা এবার বালিকায় না হয়ে রাখিলবাড়ি এই এলাকায় হচ্ছে। তো সকালবেলা যখন এসেছিলাম তখন অ্যাটেন্ডেন্স খুব খারাপ ছিল, এলাকার লোক ছিলই না বললে চলে। তো এখন মোটামুটি সব মায়েরাই এখানকার এলাকার হতে চলে এসছে। তো খুব ভালো লাগছে, এতজন মায়েরা একসঙ্গে বসে আছে। দেওঘরে যখন মাতৃ সম্মেলন হয় তখন এরকম লাল পাড় সাদা শাড়ি পরে সকল মায়েরা হয়ে বসে থাকে, কি অসাধারণ দেখতে লাগে। তো ঠিক সেরকমই লাগছে যে এতগুলো মা একসঙ্গে বসে আছে, সবাইকে খুব সুন্দর দেখতে লাগছে। যাই হোক, দুজন মা পূর্ববর্তী যে দুজন মা আলোচনা করলেন, প্রথম মায়ের থেকে একটা কথা দিচ্ছি। উনি বললেন যে সংসারে অশান্তির কথা একটা আলোচনা করলেন, এক ঘটনার কথা। তো সেখান থেকে তুলে নিয়ে এসে বলি যে এই যে আমাদের এত মানে আমাদের যে সংসার বা পরিবারগুলো হয়, এরকম একটা সংসার দেখতে পারবেন যেখানে বাবা মায়ের সঙ্গে সন্তান সন্ততি, ভাই ভাই, বোন প্রত্যেকের মধ্যে প্রত্যেকে ধরে একই স্কেলে কিংবা একই টিউনে কথা বলে। আমরা বর্তমান সভ্যতায় এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এটাকে দেখতে পাই না। তাহলে তার মূলের মধ্যে কি আছে? গোড়ায় যদি বলদ থাকে তাহলেই এইটাই ঘটে যে কারো কথার সঙ্গে কারো কথার মিল নেই। বিবাহ বিভ্রাট যাকে আমরা বলি। এবার বিবাহ বিভ্রাট নিয়ে ঠাকুর এই একটা বাণী দিলেন যে উন্নয়নের সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কবুল। চিন্তা করে দেখেন, উন্নয়নের সুপ্রজনন, আমার বিয়ে করার মূল উদ্দেশ্য আমার শারীরিক সম্পর্ক নয়, আমার সারা জীবন ধরে আমি ঘুরবো আনন্দ করবো এটা নয়। আমার বিয়ে করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমার উন্নয়ন। আমি যাতে আমার বংশকে, বাপের বাড়ির বংশ না, শ্বশুর বাড়ির বংশকে যদি আমি উজ্জ্বল রাখতে পারি এবং সেই সাথে আমার যাতে সুসন্তান আসে, সে মেয়েই হোক বা ছেলেই হোক, তাকে যেন মেয়ে হলে লক্ষ্মীর মতো এবং ছেলে হয়ে আসলে নারায়ণের মতো করে তৈরি করতে পারি, এটাই ঠাকুরের বিধান। তো উন্নয়নের সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কবুল। এটা ঠাকুর বলে দিলেন প্রথম কি ঠাকুর যতগুলো কথা বলে দিয়ে গেছেন তার সবকিছুর মূলেই রয়েছে এই বিয়ে। বিবাহতে এসে সবকিছু থেমে গেছে। কারণ কি? যেখানে বিয়ে ভুল সেখানে সবটাই ভুল, আর যেখানে বিয়ে ঠিক সেখানে সব ঠিকই আছে। তো এই বিয়ে নিয়ে একটু আগে একটা কোশ্চেন আসছিল কুইজ কম্পিটিশনে যে ঠাকুরের যে আমেরিকার পথে বইটা আছে সেখানে বিয়ে নিয়ে মানে বিবাহ নীতি নিয়ে একজন রিসার্চ করেছিলেন ডক্টর রেবতী মোহন বিশ্বাস। ঠাকুরের বিবাহ নীতি নিয়ে যদি এবার বলতে শুরু করি তাহলে শেষ আর হবে না। তো ঠাকুর বিবাহ নীতি নিয়ে এই রেবতী মোহন বিশ্বাস যখন তিনি রিসার্চ করেন তখন তার সেই বইটা যদি কেউ পড়ে না কান্না করে না কেঁদে থাকতে পারবে না, এতটাই দুরবস্থায়। কিন্তু তিনি এত কিছুর মধ্যেও কার কথা স্মরণ করে গেছেন? একমাত্র ঠাকুরের মুখ চেয়ে, পরম প্রেমময়ের মুখ চেয়ে একমাত্র তিনি সেখানে গেছেন এবং কষ্ট করে পায়ে চটি নেই, রাস্তা হাঁটছে, গায়ের জামা ছিঁড়ে গেছে, খাওয়া নেই সারাদিন ধরে, ঘুম নেই রাত্রে, তারপরে একমাত্র তার নির্দেশ পালনের জন্য তিনি এত বড় সাধ্য সাধনা করে এসেছেন। তার মূল উদ্দেশ্য রিসার্চ ছিল না, ঠাকুরের বাণী ঠাকুরের কথা প্রকাশ করা ছিল, প্রচার করা ছিল। তো সেই একটা থিসিসে যখন রিসার্চ করে লিখলেন, how can I compare the vast Pacific Ocean with the little Hudson River? I don't mean that Sri Thakur is the vast Pacific Ocean and Jesus Christ is the little Hudson River. I mean to say that Thakur's literature is as vast as Pacific Ocean, whereas the Christ of literature is just like a little brook. মানে how can I compare the vast Pacific Ocean? মানে একটা vast Pacific Ocean মানে প্রশান্ত মহাসাগর, ওখান থেকে নদী বেরিয়ে যায়। তো তত বড় প্রশান্ত মহাসাগরের সঙ্গে আমরা ছোট্ট নদীর কিভাবে তুলনা করব? কিন্তু আমি একবারে বলছি না যে ঠাকুর ছিলেন প্রশান্ত মহাসাগর এবং জিসাস খ্রাইস্ট মানে
স্পেসিফিকেশন, তার মানে তার যে কি বলবো সাহিত্য ক্ষেত্রের পরিধি সেটা ছিল প্রশান্ত মহাসাগরের ন্যায়। আর যীশু খ্রিস্টের ছিল ছোট্ট নদীর মতো। মানে যীশু খ্রিস্ট বিবাহ নীতি নিয়ে 2-3টা কথা বললেন, আর ঠাকুর পৃষ্ঠার পর পৃষ্ঠা অন্তত 2000 বাণী দিয়ে গেছেন, 2000 পৃষ্ঠা তিনি লিখে গেছেন। চিন্তা করে দেখেন তিনি কেন এই কথাটা বলে গেলেন। এই কথা শুনে ওখানকার প্রফেসর তো রেগে রেগে আগুন, মানে ওরা হচ্ছে খ্রাইস্ট, তো সেই জন্য রেগে রেগে আগুন। তো এই জন্যই বিবাহ নীতি নিয়ে বললে আর শেষ করা যাবে না। তো বিবাহ নীতির আগে তো একটা কথা বলে শেষ করবো যে বিবাহটা হচ্ছে সব থেকে ভাইটাল বিষয়। আমরা যদি একটা কুকুর বিড়াল কিনতে যাই তাহলে সবার আগে সেটার পেডিগ্রি কি, মানে সেটার কি গোত্র, কি জাত, কি হবে না হবে, এগুলা জেনে নিয়ে কিন্তু আসি। কারণ কুকুরটা যদি কামড়ায় বা বিড়ালটা যদি কামড়ায় আমাকে কতগুলো না ইনজেকশন দিতে হবে। একটা সাধারণ বাড়ির পশু কিনবো তাতেই আমার এত চিন্তা। জীবনের যেটা মেইন ব্যাপার সেটা নিয়ে যদি আমি ভাবতে না পারি তাহলে আর আমার কিছুই এগোলো না। বিবাহ নীতি নিয়ে বললে আরো বলতে হয় যে বিবাহের আগে আসে কুমারী মায়েদের যে তাদের পরিচালনার ব্যাপারটা। কুমারী মায়েদের কি আছে নারীর নীতিতে? না পিতার অনুরক্তি, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সে তাদের সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আলোচনা। এবার সেটা যদি